সন্ধ্যা, ঈদ উল আজহার শুভেচ্ছা। আসলে এই কোরবানি শুধু আমাদের রান্নাবান্না উৎসব পোশাক তা না, আমাদের শেখায় ত্যাগ, দায়িত্ব, মানুষের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা। আজকের এই আড্ডায়, এই আনন্দ আড্ডায় রয়েছে আপনাদের ভীষণ জনপ্রিয় কয়েকজন বন্ধু, নারী অতিথি। যেহেতু নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে শুধুমাত্র নারীদের আড্ডা, এখানে আছে কণ্ঠশিল্পী, অভিনয় শিল্পী এবং বিউটি এক্সপার্ট। কেউ কারোর চেয়ে কম না। ভীষণ একটা জমজমাট আড্ডা হবে, ঈদের আড্ডা হবে। শুনবো তাদের অনুভূতি, ভালো লাগা, পরিবার, একাল সেকালের ঈদের গল্প। পরিচয় করিয়ে দিচ্ছি সেই জনপ্রিয় শিল্পীদের সাথে, জনপ্রিয় অতিথিদের সাথে, এবং ভীষণ মিষ্টি মিষ্টি দেখতে। প্রথমেই ঈদের শুভেচ্ছা। ভালো আছো সবাই? ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি জনপ্রিয় কণ্ঠশিল্পী, প্রতিটা গান তার শুধু হিটই হচ্ছে। এই গল্পই আমরা করছিলাম। আমরা কণা বলে ডাকি, পুরো নাম হচ্ছে দিলশাদ নাহার কণা। ঈদের শুভেচ্ছা এবং ভালো লাগছে তোমাকে পেয়ে। এরপরে পরিচয় করিয়ে দিচ্ছি আলিয়া শারমিন, কোচি, বিউটি এক্সপার্ট। শুভ সন্ধ্যা, ঈদ মোবারক। এরপরে আছে চুমকি, মিষ্টি মেয়ে চুমকি, ফারজানা চুমকি, অভিনয় শিল্পী। সবাইকে ঈদের কি বলবো, ভালোবাসা, ঈদের শুভেচ্ছা, অনেক কিছু। আজকে একটা আমাদের আড্ডা কি হবে, বিষয়টা শুধু ঈদকে ঘিরে, কিন্তু অনেক অনেক স্মৃতি আমাদের, একালের ঈদ, সেকালের ঈদ, ছোটবেলার ঈদ, এবং প্রতিটা বয়সের সাথে ঈদের আনন্দ সবকিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে। তো কণা, তোমাকে দিয়ে শুরু করি। তোমার সেই ছোটবেলার ঈদের অনুভূতি বা এখন যে ব্যস্ততা, সবকিছু মিলিয়ে তুমি তোমার মতো করে একটা গল্প বলো। তোমার ঈদ, সবাই তো জানতে চায় সবার ঈদ কেমন যায়। এটা আমার সাথে সবাই একমতই হবেন, কারণ সবারই ছোটবেলার ঈদটাই আসলে খুব আনন্দ ঘন থাকে। সেই স্মৃতিগুলো আসলে খুবই আনন্দের, কিন্তু আমার মতো মনে হয় সবাই আস্তে আস্তে যখন বড় হতে থাকে, আনন্দের থেকে বেশি দায়িত্বটা কাঁধে যখন আসে, তখন আনন্দটা ওইভাবে এনজয় করা হয় না। বাট তারপর আমার কাছে মনে হয় ঈদটা আমি খুব সুন্দর করে উদযাপন করতে চাই, কারণ ঈদের আগের দিন পর্যন্ত আমরা কাজে ব্যস্ত থাকি। ঈদের দিনটা আবার ঈদ আসছে, এই চিন্তা করলে আমার ভালো লাগে। ওই ব্যাপারটা আমি ভাবতে পছন্দ করি যে ঈদ আসছে, ঈদের সময় আমি আনন্দ করব, ঈদের ছুটি পালন করব। যদিও সেটা হয় না। এইবার রোজার ঈদে তো সেকেন্ড দিন পর্যন্ত ফ্রি ছিলাম, তারপর থার্ড, ফোর্থ, ফিফথ সব ডেতে আমি ঢাকার বাইরে বাইরে শো করেছি। বাট ওইটাও একটা আলাদা আনন্দ। আমার কাছে মনে হয় যে ঈদের দিন বা ঈদের পরের দিনটা আমি পরিবারের সাথে থাকার চেষ্টা করি। তার বাইরেও যে আমার পরিবার আছে, যাদের অডিয়েন্স, অনেক বড় একটা অডিয়েন্স, যারা আমাকে ভালোবাসা দিয়ে আজকে এই জায়গায় এনেছেন, তাদের সাথে যখন ঈদের, হ্যাঁ একদম, তাদের সাথে উদযাপনটা আরো আমার মনে হয় যে দ্বিগুণ হয়ে যায়। একদম। তো তোমার ঈদের গল্প যেমন শুনবো, কিন্তু তার চেয়ে বেশি শুনবো গান। হ্যাঁ, সবারই একই কথা। শারমিন, ঈদের গল্পটাই শুনি। ঈদের গল্পটা কালকেও আমি বলছিলাম, মনে হচ্ছিল যে স্পেশালি কোরবানি ঈদটা একটু অন্যরকম করে হতো আগে। ছোটবেলায় যে গরুগুলো, আমাদের ছোটবেলায় গরুগুলোকে অনেক বড় বড় মনে হতো। এখন যেরকম মাঝারি, ছোট এবং অনেক বড়, তো সেরকম মাঝারি গরুকেও মনে হতো অনেক বড়। তো এই স্মৃতিগুলো রোমন্থন করছে। আমার আবার খুব পছন্দ ছিল যে বোল্ডার টাইপের সাদা গরু। তো সংসার জীবনে এসে যেটা হলো, ওটার হয় না, কারণ দেখা যায় যে পরিবারের অন্য সদস্যরা বলে দেশি গরু হতে হবে, ষাঁড় হতে হবে, বলদ হওয়া যাবে না। তো এই প্রেশারে পড়ে আমি নিজেও অনেকটা বলদ হয়ে যাই। প্রত্যেক বছরই খুব ইচ্ছা থাকে ছোটবেলার মতো আমি ছোট হয়ে যাই, আর গরুগুলোকে এত এত বড় মনে হোক। মানে ওই আনন্দটা, গরু নিয়ে বরাবরই আমি খুবই আনন্দ করি, এবং এখনো সেটা ধরে রাখার জন্য আমি কিন্তু প্রত্যেক বছরই নিজে হাটে যাই, পছন্দ করে কিনি। এবং আমার যদি কখনো যদি মনে হয় যে অনেক ঝামেলা হচ্ছে, যাব না, অনলাইনে কিনে ফেলবো, কিংবা কাছাকাছি কোনোখান থেকে আমার কান্না পায়। এবং এই জন্য আমার এখনকার সময়ের কোরবানি ঈদের যে ইয়েটা থাকে, সেটা থাকে যে না, আমি সময়টা রাখি, যত ব্যস্ত থাকি হাটে আমি যাবই, না হলে আমার ঈদ হবে না। তাহলে তো একেবারে পুরোপুরি ঈদ। চুমকি, তোমার ছোটবেলাটা ঈদে কোথায় কেটেছে? আমার ছোটবেলা আশুলিয়াতে কেটেছে, আমি ওখানেই বড় হয়েছি।
আমি আসলে কোরবানিটা আমি দেখতে পারি না, আমার ভয় লাগে, আমার খুব খারাপ লাগে। মানে যে জবাইটা করে ওটা কেন যেন আমি দেখতে পারি না ওটা। বুঝতে পেরেছি। এমনিতে আর সব কিছু এনজয় করি। বাড়িতে যখন ছিলাম তখন তো কোরবানির মাংস কি হচ্ছে, কি রান্না হচ্ছে কিছুই জানতাম না। বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে বেরিয়ে যেতাম, আবার ওদেরকে দায়িত্বের মাঝখানে জায়গাটা নিয়ে ছিল না। আসতাম না, খেতাম, আবার বের হয়ে যেতাম। এই তো ছিল একটা অন্যরকম মজা। এখন আরেক রকমের মজা। এখন সেই আরেক সবাইকে রকমটা কি? গিফট দিচ্ছি, কুরবানি দেওয়ার পর যে মাংস নিয়ে আসা হয় সেগুলি আমি ভাগ করি, কোথায় কোথায় দিব, কাকে কাকে দিব, এই জিনিসগুলি করা হয়। এবং আমার বাসায় গেস্ট আসবে ঈদের দিন, ওটা আমি ভীষণ এনজয় করি। Enjoy করি। আমার বের হওয়া হয় না ঈদের দিন, আমি ঈদের পরের দিন আমি একটু মার সাথে দেখা করতে যাই, আর শাশুড়িরা আসে ঈদের দিন। এই তো যেখানে তুমি এইভাবে মজা। বাড়িতেই থাকতে না, সেখানে এখন তুমি বের হও না, তুমি সবার জন্য আমি অপেক্ষা করো। একেবারে হ্যাঁ, এখন আমি বাসায় থাকি। ঈদের দুইটা ঈদ তো আমি বাসায় থাকবো। আচ্ছা, তোমাদের তিনজনকে একটা কমন প্রশ্ন করছি, যেটা আমার ছোটবেলায় ছিল, ওই যে কোরবানির যে পশু, গরু ছাগল যাই কেনা হতো, সবাই সবারটা দেখতে যেতাম, একটা গল্প করতাম, বা কাঠটা বড় কাঠটা ছোট, বা এই কিনে নিয়ে আসছে, সারাদিন ওইটা নিয়ে থাকা, তাকে খাওয়ানো, এবং কোরবানির দিন তার জন্য কান্না করা। খুব মায়া লাগতো যে তাকে কোরবানি দিয়ে দিচ্ছি। এরকম কি স্মৃতি কার বেশি আমার আছে? আছে আপা, ওই যে যেটা বললাম যে আমি কোরবানিটা দেখতে পারি না। আমাদের ছিল একটা গরু ছিল, বাড়ির গরু। হুম হুম। তো ওকে যখন আমি ওই যে সবাই দাঁড়িয়ে দেখতো যখন জবাই করা হয়, ওকে ফেলার পর সে উঠে যাচ্ছে, আবার ফেলছে, আবার উঠে যাচ্ছে। হ্যাঁ, খুব যখন শক্তি লাস্ট থাকে। ফেললো, এরকম সবাই এরকম ধরে রেখেছে, ধরে তখন দেখলাম গরুর চোখ দিয়ে অটো পানি পড়ছে। আমার না ওইটা মনে হলাম আমারও এখন চোখ দিয়ে পানি চলে আসছে, এই যে এখনই আমার খারাপ লাগছে। এরপর থেকে আমি কখনো মানে কোরবানি দিচ্ছে, জবাই করছে, আমি আর যাই না, আমি দেখি না, আমার খুব খারাপ লাগে, আমি জানি না কেন। আর কথা না, সবার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তুমি একটা গান করো। ওকে, গত রোজার ঈদে একটা নাটকের গান ছিল, খুব সুন্দর, আমার পছন্দের গান, ওই গানটা করতে পারি। তোমার সব গানই পছন্দ, বলার জন্য বলছি না। আসলে আচ্ছা, গানটা খুব মিষ্টি গান, আমার পছন্দের গাও। গানটা অনেক। দুই নয়নের একটি আলো তুই, সেই আলোতে স্বর্গটাকে ছুঁই। হো দুই নয়নের একটি আলো তুই, সেই আলোতে স্বর্গটাকে ছুঁই। ওরে আমার পরাণ পাখি, এই পরাণে তোরে রাখি, ওরে আমার পরাণ পাখি রে, তোরে ছাড়া বাঁচি কি করে। তুই যে আমার পরাণ পাখি, এই পরাণে তোরে রাখি, ওরে আমার পরাণ পাখি রে, তোরে ছাড়া বাঁচি কি করে। হো তোরে ছাড়া বাঁচি কি করে। বাহ, দারুণ দারুণ, Thank you. অসাধারণ, তালি না দিলে তো না। মন ছুঁয়ে যায়। ভীষণ ভালো লাগে। তো কোরবানি তো আসলে সারা বছরের জন্য অনেক মানুষ চেয়ে থাকে একটু কোরবানির একটা মাংসটা খাওয়ার জন্যে। তারপরে এখন অনেক রকমের অর্গানাইজেশন হয়েছে, যে অনেক বৃদ্ধ নিবাস আছে, অন্যান্য অনেক কিছু আছে, যে এই কোরবানির মাংসটা তাদের সাথে ভাগাভাগি করে। আসলে কোরবানি তো একটা ত্যাগ, হ্যাঁ, একেবারে একটা ত্যাগ, একটা দায়িত্বের মধ্যে একটা মায়া, এক ধরনের। শুধু পশু কোরবানিটা শুধু পশুকে কোরবানি দেওয়াই আমাদেরকে শেখায় না। এটা আমাদের এক ধরনের ত্যাগ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি সাধারণত কি করে থাকেন? আচ্ছা, একদম আমি যখন আমি উদ্যোক্তা যখন হলাম, আমার কলিগরা যারা আমাদের সাথে কাজ করছে, ইনফ্যাক্ট সারা বছর কাজ করে, আমি আমার খুব ভালো লাগা থেকেই কিংবা দায়িত্ববোধ যেটাই হোক না কেন, আমি সবসময় ওদের কথাটা মাথায় রাখি।
কারণ আমি যখন আমার ক্ষেত্রটা যখন বড় থাকবে, বিশাল হবে, তখন একটা জিনিস। আর এমনিতেই ক্ষেত্রটা বিশাল, মানে আমার সাথে যখন আমি দেখি যে অনেকেই আছেন, তখন আমার বাইরের কথাগুলো আমার আর মাথায় থাকে না। তখন যেটা হয়, আমি কিন্তু বরাবরই ওদের কথাটা মাথায় রেখে কিন্তু নেই, যে আমি যেন অ্যাটলিস্ট, এমনিতেই আমাদের কিন্তু ইসলামে আছে যে ওই পরিমাণ মাংসই দিবা যে পরিমাণে, এতটুকু কম দিবা না যেটাতে ওরা খেতে পারবে, একবেলা খেতে পারবে। সো এটা আমার মাথায় থাকে। এবং আমার প্রথম থেকেই এমন হয় যে আমার হাজব্যান্ড দিচ্ছে, আমি বলি যে প্লিজ, মানে আমি যখন নিজে আর্ন করছি তখন আমি আলাদা করেই নিই। তখন বলে কোনো এইটা তো ইয়ে না, প্রয়োজনে আমরা বড়টা দিব। আমি বললাম না, কারণ আমার যেটা থাকে তখন আমি এটা মনে করি ওটা শতভাগ আমার যারা কিনা আমাদের সাথে আছেন, যাদের সাথে আমরা থাকছি সকাল থেকে একদম 10টা থেকে রাত 9টা পর্যন্ত থাকছি, এবং আমার সুখে দুঃখে তারা থাকছে, তাদের সুখে দুঃখে আমরা থাকছি। সো আমি মনে করি ওদের ওই অংশটা ওদের বেশি হওয়া উচিত। একদম। আমি বরাবরই এরকম। কোরবানিতে মানে আমাদের যেমন স্মৃতি আছে, আমরা গ্রামে যাওয়া, গ্রামের বাড়িতে যাওয়া, তুমি তো ওই জায়গাটাই তো তোমার বাবার বাড়ি আশুলিয়া। আশুলিয়াতে, হ্যাঁ। আমি ওই যে বললাম ঈদের পরের দিন যাই, ঈদের দিন তোমার আসলে বন্ধুর যাওয়া হয় স্মৃতি না। নিয়ে একটু বলো, তোমার কোরবানির সেই আনন্দগুলো, সেই সময়ের ওখানকার বন্ধুদের সাথে কাটানোর। বন্ধুদের সাথে কাটানোর আনন্দ তো ওই যে বললাম, ঈদের সময় তো আমাদের অন্যরকম থাকে, জামা কাপড় নিয়ে অনেক মজা। ও মাই গড, ওইটা তো কোরবানির ব্যাপারটা একটু আলাদা। হ্যাঁ, বেশি রোজার ঈদের, হ্যাঁ, কোরবানি ঈদের জামা কাপড় না, কোরবানি ঈদেও জামা কাপড় পাওয়া হয়, হ্যাঁ হ্যাঁ, সেটা পাই। কিন্তু কই যে আমি বললাম যে আমি কি রান্না হচ্ছে, কি কাকে মাংস বিলাচ্ছে, ওগুলির ধারে কাছে আমি ছিলাম না। আমি একদম বন্ধুদের সাথে চলে যেতাম। একবার একটা ঘটনা ঘটেছিল, আমি বলি, সেটা একটু বড় হওয়ার পর আমি 8 কিংবা 9-এ উঠেছি, সিনেমা দেখতে চলে গেছি। এই যে এটা একটা মজার ঘটনা আছে। সিনেমা দেখতে চলে গেছি, কি সিনেমা জানি না, সিনেমা দেখব, সিনেমাটা দেখতে হবে, এটাই সিনেমা আনন্দ। দেখবো। মানে যারা সারা বছরও দেখে না, ওই ঈদ উপলক্ষে হ্যাঁ, কিন্তু একদম। হ্যাঁ হ্যাঁ, সিনেমা দেখবো। তারপর সিনেমা দেখতে চলে গেলাম, তো 3টা থেকে 6টা দেখার কথা, তো সেটা দেরি হয়ে গেছে। সেটা 6টা থেকে 9টা ওই গ্রামের ওই ইয়াতে সাভারে, সেটা সাভারে গেছে। আশুলিয়াতে কিন্তু হল ছিল না, এখনো নাই। আস্তে আস্তে যথারীতি 10টা এদিকে বাড়িতে মানে তুলকালাম। পুরো ক্ষেত্র লেগে গেছে, মানে কোথায় গেছি আমি। আর আমার ভাই, আমার ছোট ভাই একটা, উনি খুব রাগী, ওরা ওইবার ঈদ করছিল বাড়িতে। মানে সবাই শুধু বলছে ও ফ্রেন্ডের বাসায় গেছে গেছে গেছে, মানে জানে যে আসলেই দিবে মাইরটা। তো আসার পর আমার ভাই তো আর মার দেয় নাই, মা একদম ঈদ মাটি, তার ঈদের আনন্দ ঈদের মাটি, আনন্দ না, সিনেমা দেখা। আনন্দ যা করার তো করে এসছি আব্বা। এটা তো রাত, আরে মাইকটা তো জানাই আছে যে মাইকটা হ্যাঁ, আমি পিঠে ধরে পড়বে। নিয়েছি যে মাইরটা খাবো আমি। যাই হোক, মায়ের খেলেও মানে এই যে মজা করেছি বন্ধুদের নিয়ে, সেই। এটা অন্যরকম আনন্দ। ওই সময় তো সিনেমা ছাড়া কিছু ছিল না, একদম না, কিছুই ছিল বিনোদন না। বলতে বিনোদন বলতে কণা। সিনেমা। না, এত সিনেমার কথা মনে পড়া তো আমার একটা ছোটবেলার কথা মনে পড়লো। সেটা হচ্ছে আমার তো ঢাকায় জন্ম, ঢাকায় বেড়ে ওঠা, তো ঈদ আমরা ঢাকায় করি। বাট অনেক ছোটবেলায় আমার মনে আছে যে আমরা কোরবানি ঈদের টাইমটা আমরা, আমাদের গ্রামের বাড়ি গাজীপুর, একদমই কাছে। তাও কাছে, খুব একটা হ্যাঁ, দূরে তো না। গাজীপুরে আমাদের ঈদটা হতো, কোরবানির ঈদটা। তো অনেক আগের কথা বলছি, অনেক ছোট তখন আমি। তো আমার ওই জিনিসটা খুব মজা লাগতো। এখন অনেক যারা ছোট তারা রিলেটই করতে পারবে না এটা, যে পুরো গ্রামের মধ্যে একটা টেলিভিশন আছে, এবং হ্যাঁ, টেলিভিশনটা ব্যাটারি দিয়ে চলতো। ওই যে একটা এরকম একটা ব্যাটারি, ওই ব্যাটারি দিয়ে, হ্যাঁ, সাদা কালো ছিল, সাদা কালো না, রঙিন টেলিভিশনও ছিল, মানে ছোট্ট টিভি ছিল। ছোট টেলিভিশন। তো ঈদের টাইমে দেখা যেত যে 3 দিন ব্যাপী সিনেমা বা বিভিন্ন স্পেশাল প্রোগ্রামগুলো তখন সিনেমার মাঝে বিটিভিতে কত হতো। বিজ্ঞাপন। হ্যাঁ, ওই আমার মনে আছে যে উঠানের একটা কর্নারে আব্বু টেলিভিশনটা চালাতো, আর গ্রাম ভর্তি মানুষ সবাই সকাল থেকে রাত পর্যন্ত, মানে দুপুর থেকে রাত পর্যন্ত সব প্রোগ্রাম দেখে টেখে সবাই একদম ঘুমটা টুমটা পরে মহিলারা সব সিনেমা দেখতেছে, কান্নাকাটি করতেছে, মানে সে এক কি অদ্ভুত অসাধারণ দৃশ্য, বিনোদন। একদম উঠান Bonding, ভর্তি হ্যাঁ? মানুষ সবাই সিনেমা দেখছে। তো এই স্মৃতিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তখন তার ক্যামেরা ছিল না যে আমরা একটু ভিডিও করে ধরে রাখবো, রাখবো। বাট আমি এখন যে হঠাৎ করে আমার মনে পড়লো যে কি অদ্ভুত স্মৃতি এটা।
এবং এখন তো কেউ তোমার রিলেটই করতে সেজন্যই এত পারবে না। মনে আছে, ক্যামেরা ছিল না বলি আমার এক শিক্ষক বলেছিলেন, এই যুগে আমার এক শিক্ষক, যে সবকিছুতে এত ছবি ভিডিও তুলো না, কিছু স্মৃতি মনে রাখো। এটা আমিও করি। আমি তো তো আল্লাহর এই যে রহমতে- তোমরা যা ভাগাভাগি করলে সব কিন্তু তোমাদের মনের মধ্যে মনের ভেতরে গেঁথে রেখেছো, হ্যাঁ, যেটা মুছবে না কখনো। হ্যাঁ সেটাই, এখন অনেক সুন্দর মনে- সুন্দর জায়গায়ও যাই, ব্রেনে কিন্তু সারাক্ষণ কিন্তু আমি কিন্তু ওরকম না যে সারাক্ষণ সব ভিডিও করতে হবে। আমি অনেক সুন্দর জায়গায়, আমাকে যদি বলে যে তুমি সারাদিন এখানে একটু বসে থাকবে একটা সুন্দর চুপচাপ জায়গাতে, সেটাকে- আমি চুপ করে বসে থাকতে পারবো, মানে কোনো ভিডিও করবো না, কিছু করবো না, আমি তাহলে আমরা একটু প্রকৃতি এনজয় চুপচাপ থাকি, একটা ছোট্ট বিরতিতে যাই, Please. আবার এসে বকবক করবো। আসলে এই সব স্মৃতিগুলো সব মনের মধ্যে আছে, মাথার মধ্যে আছে, যার মুছে দেওয়ার মতো কোনো ইরেজার আমার মনে হয় পৃথিবীতে আর কোনোদিন তৈরি হবে না। যে ছবিগুলো মনে থাকে, মাথার মধ্যে থাকে, সেগুলোই আমাদের মিষ্টি স্মৃতি, মিষ্টি আনন্দ। শৈশবের আনন্দ হচ্ছে সবচেয়ে যেটাকে কোনোটার সাথে তুলনা করা যায় না। সেই আনন্দ আড্ডা নিয়ে আবারই আসছি, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, থাক। ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। আজকের আড্ডাটা অন্যরকম, ঈদ আড্ডা, এবং অসম্ভব কয়েকজন মিষ্টি মিষ্টি মানুষ অতিথি হিসেবে এসেছেন, গল্প ভাগ করছেন আমাদের সাথে। জানতে পারছি তাদের ছোটবেলা, তাদের শৈশব, তাদের আনন্দ এবং তাদের এই বেলা, পার্থক্য একাল আর সেকাল, যা দিয়ে আমরা অনেক কিছু জানতে পারছি যে আসলে প্রতিটা মানুষই মানুষ, সে শিল্পী হোক, অভিনয় শিল্পী হোক, বিউটি এক্সপার্ট হোক, কিন্তু একটা মানুষের জীবনযাপন, আনন্দ, উৎসব সবই একরকম, সব অনুভূতি একই রকম, আলাদা কেউ না, কিন্তু তারপরও আলাদা কিছু জীবন তাদের থাকে। সেই অনুভূতিগুলো একটু শুনে নিচ্ছি। কণা, ফেসবুকে কীরকম অ্যাক্টিভ তুমি, একটু বলো। ঈদটাকে তুমি কিভাবে সেলিব্রেট করো ফেসবুকে? না, আমি অনেক অ্যাক্টিভ না, সারাক্ষণ ফোন, মানে আমি মাঝে মাঝে বলি যে আমাদের যে প্রফেশন, আমাদের আসলে আরও একটু অ্যাক্টিভ থাকা উচিত, বিশেষ করে আমাদের কাজের যে কি বলবো এটাকে, আমাদের কাজের যে নিউজগুলো বা আমরা আসছি, এই প্রচারণাটা ফেসবুকে অনেক প্রচার করতে হয়, অনেক বেশি প্রমোট করতে হয়। অনেকে তো ম্যানেজার রাখে, তুমি এরকম কাউকে আচ্ছা, রাখো? আই হ্যাভ ম্যানেজার, বাট সারাক্ষণ আমাদের তো এখন আসলে একদিকে বলবো যে এটা একদিকে ভালো, আমরা আমাদের অডিয়েন্সের সাথে বা আমাদের ফ্যান্সদের সাথে কমিউনিকেশন করতে পারি থ্রু ফেসবুক, সোশ্যাল মিডিয়া। বাট আমার আসলে মাঝে মাঝে বলে যে ফেসবুক, আমার মোবাইলের সাথে ফ্রেন্ডশিপটাই হয় না ঠিক মতো। যে দেখা গেল যে একটা খুব সুন্দর জায়গায় গেছি, যে সারাক্ষণ অ্যাক্টিভিটিস আমি নিতে পারি না, বাট যথেষ্ট করার ট্রাই করি, বাট পার্সোনাল বিষয়গুলো আমি খুব একটা মানে সেটা না দেওয়াটাই নাই, খুব একটা না। কিন্তু খুব সুন্দর মানুষের মুহূর্ত হলো, আগ্রহটা কিন্তু ওখানেই বেশি, হ্যাঁ, একজন সেলিব্রিটির ব্যাপারে। হ্যাঁ ওটা থাকে, বাট আমি খুব স্পেশাল, খুব আমি ওই এলোমেলো ভাবে কিছু দিতে পছন্দ করি না, যে সারাক্ষণ একটা কিছু দিয়ে দিলাম। আমি যেটা, আমার যেটা স্কুলিং, যে বাসায় সুন্দর করে কথা বলবা, মানে বাসায় যেভাবেই বলো, বাসা থেকে বাইরে গেলে সুন্দর করে কাপড় পরে যেতে হবে, সুন্দর করে কথা বলতে হবে, সবার সাথে কারণ ভদ্র একজন আচরণ শিল্পী তো করতে অনেকের হবে। আইডল তো। হ্যাঁ, তো তাকে তো ওইটা তো follow আমার করে। স্কুলিং। সো আমি ওই যে হ্যাঁ। লাইভে এসে খুব এলোমেলো কথা বললাম, মানে একদম অগোছালো অনেক কিছু। এখন অনেকে সবাই জিনিস অনেক পছন্দ করে, বাসায় কিভাবে থাকছে, কি করছে, কি কথা বলছে। আমি ওই স্কুলিংয়ে না আসলে, সো আমি ওইভাবে পরিপাটিভাবে গুছিয়েই কিছু দিতে পছন্দ করি। এটাই তুমি, হ্যাঁ, হ্যাঁ, এটাই মানে আমার তুমি personality, যেটাতে হ্যাঁ। স্বাচ্ছন্দ্য বোধ করো সেটাই তুমি। আচ্ছা কোচি, আপনার কাছে যেটা আসছে, কারণ আমি তখনই দেখলাম যে কোরবানির সময় বলছেন যে এসব বুঝি না, পোশাক চাই চাই চাই। এই পোশাক নিয়ে একটু শুনি, কি কি ঝামেলা করেছেন ছোটবেলায় পোশাক নিয়ে? পোশাক নিয়ে হচ্ছে সব ফ্যামিলির বড় মেয়ে ছিলাম, আর কারো হোক না হোক কোরবানিতে, কারণ তখন তো এমন ছিল যে দুইটা ঈদ, তো প্রথম ঈদটা হবে হচ্ছে ড্রেসের কাপড়ের, আর পরেরটা হচ্ছে গরুর। সো সবাইকে গরুর সাথে পোশাকের সাথে জন্য বাজেট কম, স্যাক্রিফাইস করতে হবে। আর তখনকার সময় তো আরো অনেক ইয়ে, তো আমরা 5 ভাই বোন ছিলাম। তো ওটা যতই বলুক না কেন, আমি যেহেতু বড় এবং এটার প্রতি আমার বেশি নেশা ছিল, তো আমারটা হবে, এটা একদিন আগে হলেও হবে, কিছুটা বাজেট ফ্রেন্ডলি হলেও হবে, কিন্তু হইতে হবে, না হলে আমার সত্যি মন খারাপ হয় এবং মিস যেত না পোশাক, এটা মিস যাবে না। আচ্ছা, দেখা যেত একটু অন্যরকম, তো দেখা যেত আব্বু বলতেছে একটু অন্যরকম, তো মা বুঝো না, ঝামেলা করতে চাচ্ছি না। অন্যরকমটা কি?
ঝামেলা করতে পছন্দ, একটু অভিমান করে না হলে সে ঝামেলা করবে। করবই আমি, এবং রাগারাগি করবে আর কি। পর্যন্ত ঝামেলাটা কি রাগারাগি এখন নাকি ওটাই জানতে চাই। কথা না কান্নাকাটি বলে আর কি। থাকা, না কথা না না খেয়ে বলে থাকা, আগে তো কোনটা? তাই ছিল, কথা না বলে থাকা, না খেয়ে থাকা, না এইগুলাই খেয়ে মানে থাকা, এটা ঝামেলা। হচ্ছে গিয়ে একদম এক নম্বরে ছিলাম। আর একটু অশান্তিও করতাম, এটা কেন আমার এটা হলো না, এটাই হইতে ঘ্যান হবে, ঘ্যান 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 মানে এইটা কানের করবো, মধ্যে এরকম আর কি। এটাই তার চেয়ে বাবা নেই, তুই একটা কাপড় দুটো কাপড় নিয়ে এখনো আমাদেরকে আমার শান্তি দে। এখনো এই বয়সেও আমার কাছে মনে হয় যে এটা আমার স্পেশাল, আমার এটা থাকতেই হবে। এবার শখ তোমরা থাকা ভালো, কিন্তু শখ ভালো থাকা তো এটা। খারাপ না। হ্যাঁ, আমার ছেলেও কিন্তু এটা খুবই করে যে ওরে বাবারে বাবা, আম্মু তোমারটা আগে তুমি নাও, তারপর এটা, তারপর দেখা যাবে, আমারও লাগবে না। আর আমার তো একটাই শখ, মানে গান তো আমার প্যাশন, প্রফেশন, বাট আমার একটাই শখ হচ্ছে আমি সুন্দর কাপড় পরবো সবসময়। ভালো কিন্তু শখটা হ্যাঁ, কিন্তু খুব আমার ভালো। কাপড় হচ্ছে আমার মানে ফ্রেন্ডরা আমার হাসে। পছন্দ অনুযায়ী হতে আমার হবে। যেরকম আমার অনেক ডিজাইনার ফ্রেন্ডস আছে যাদের কাছ থেকে কাপড় বানায়, যেমন বিন্দু, আমাদের আফসান বিন্দু অ্যাক্ট্রেস, ওর বুটিক আছে, ওখান থেকে কাপড় অনেক বানায়, তো হাসে। Expensive। অনেক সুন্দর, আর ওর কাপড় খুব ভালো হয়। হ্যাঁ। সুন্দর, হ্যাঁ হ্যাঁ। সুন্দর। তো আমি যখন দেখা যায় খুব সুন্দর একটা জামা বানাই, আমি জামা চুমা দিই জামার মধ্যে, তো মানে অনেকে নিজেকে নিজে জামাকে gift চুমা করলে। দেয়। আমি ধরো কাপড় গুছাচ্ছি, আমার একটা সুন্দর জামা বের করে, উফ এই জামাটা অনেক প্রিয় বলে এখনো চুমা এমন দিই হয় না আমি। ঈদের আগের দিন একটু কয়টা হলো, একটু দেখি কোনটা পরবো? হ্যাঁ, আমি আজকেও এখনো হিসাব এমন করছি। হয়, এখনো। হ্যাঁ চুপ। আমি একদমই আলাদা ওদের দুজনের কাছ থেকে, কারণ আমি ফ্যামিলির ছোট, আমি কখনোই আমার পছন্দ অনুযায়ী কাপড় আমার পরা হয় না। আচ্ছা, আমার দুইটা বোন থাকে ঢাকায়, আমরা 4 বোন। আরেক বোন বিদেশে থাকে, ও যখন ও দেশে আসে তখন আমাকে গিফট করে। ওই 2 বোন এত কাপড় দিতেই থাকে, আমি নিজে যে পছন্দ করে কিনবো সেই অপশনটা না আসলে থাকে না। মানে হয় না যে আচ্ছা ঠিক আছে আমি নিজে একটু পছন্দ করে, তো ইচ্ছে করে কিনতে, সেটা আমার না হয়ে ওঠে না। এই যে শাড়িটা পরে আছে, এটাও বোন, মানে ওদের পছন্দ অনুযায়ী আসলে আমার বেশি পড়া হয়। আর ছোটবেলা থেকে আমি মার্কেটটা ভীষণ অপছন্দ করতাম, আমাকে গাউসিয়া নিয়ে যেত আগে, আমি ওই ভিড়টা পছন্দ করতাম না, তখন তো এত পশ পশ মার্কেট ছিল না না। একদম। হ্যাঁ, তো এখন যত মার্কেটই হোক, লাস্ট তো ফিনিশিং আমি একদিন কান্নাকাটি করে চলে এসেছি, আমার বোনই কাপড় কিনে বানিয়ে ও দিয়ে যেত, এবং আমার বিয়ের পরও একই জিনিস করেছে এখনো। শুধু এখন আমি যে শুটিংয়ে কিছু কাপড় লাগে, হয় না যে এই নাটকে এই টাইপের লাগে, কস্টিউম, হ্যাঁ, কিছু তখন আমি নিজে মানে পছন্দ ওদের করে কিনি। চয়েসে তোমার চয়েস হয়ে গেছে, এবং সেটা হয়ে নিয়ে তোমার গেছে। কোনো ওই যে এখন কচি আমার ওনার মতো কোনো না, আমার ঝামেলা না, আমি পাকানোর কোনো, পছন্দ করে কিনতে হ্যাঁ, পারি না আপা। ওইটা নষ্ট হয়ে গেছে তোমার। আমি নষ্ট বলবো না, কোথাও- অভ্যস্ততা। অভ্যস্ততা। আমি দীপা গেলে দীপাকে বলি, দীপা আমাকে একটু পছন্দ করে দাও, ওরা আমাকে পছন্দ করে, তারপরে ওদেরগুলি। মুয়াপার সাথে আগে মার্কেটে যেতাম, মুয়াপা আগে আমাকে আমারটা পছন্দ করে দিয়ে তারপর ওনারগুলি, কিন্তু আমি আসলে পছন্দ করতেও পারি এটাই না। তোমার ভালো এটা লাগে, একটা problem। এটাই তোমার ভালো এটাই লাগে। আমার ভালো লাগে। আর ঝামেলা করা এর ভালো লাগা, আর এই আমি সুন্দর একেবারে সুন্দর কাপড় উল্টো, কিনে হ্যাঁ। চুমো দেওয়াটা হচ্ছে ওর ভালো লাগা। সবার কাপড়ে চুমো দেওয়াটার ভালো সবাই তো লাগে। একরকম হবে না, হবে না। কনা তোমার কাছে জানবার হচ্ছে যে অনেক হিডেন কিন্তু আমাদের কোয়ালিটি থাকে, কিন্তু সবাই সবকিছু জানে না। হয়তো চুমকি অনেক ভালো নাচে, আমরা জানি না, কথার কথা। তোমার এরকম হিডেন কি আছে যেটা আসলে জানে না কেউ? অনেকে ভাবতে পারে আমি রান্না করতে পারি না, বাট আমি অনেক ভালো রান্না করতে পারি। আচ্ছা, এটা হ্যাঁ, অনেকে হতে পারে। ভাবতে পারে, বলেছেও তোমাকে? হ্যাঁ, অনেকে ভাবে যে এত এমনিও আমাদের তো আর্টিস্টদেরকে ভাবি যে হ্যাঁ, আমরা যে এত শুটিং করে, এত শোজ করে, হয়তো বা হয়তো ওকেশনালি রান্না করে, বাট আমি যেদিনই বাসায় ফ্রি থাকি, আমি মানে ছোট মাছ, মাছের তরকারি, মুরগি, ডাল, যেগুলো নর্মাল বাসার রান্না, সেগুলোও করি। এনজয় করো তুমি? হ্যাঁ। খুব কি প্ল্যান করে রান্না করো না, যেটা আছে বাস ওটা দিয়ে? হ্যাঁ, আমি নিচে নামলাম, হয়তো আম্মু দেখলাম যে আজকে কি রান্না হবে, আচ্ছা ঠিক আছে আমি রান্না করে দিচ্ছি, ওকে। তো আমার মা খুব ভালো রান্না করেন, বাট আমার আম্মা আবার আমার রান্না খেতে পছন্দ করে। আমার তুমি বাবা রান্নাটা এনজয় করো? আমি এনজয় করি সত্যি, হ্যাঁ। যে কোনো কাজ আসলে এনজয় করাটা। হ্যাঁ। আচ্ছা, এই যে আমি খুব রান্না করতে পছন্দ করি। আচ্ছা, আর মানে
রান্নাটা কি ফিউশন নাকি ট্র্যাডিশনাল, না, কোনটা এই বেশি? আমার একদমই সব ধরনের। এটা আমার আগে কোনো বাইরে গেলাম, কোনো দেশের ডিশ আমি টেস্ট করছি, আমি এটা নিয়ে নিব, ওটার ভিতরে কি আছে জিজ্ঞেস করব, বেহায়ার মতো জিজ্ঞেস করব, একদম শেমলেসের মতো জিজ্ঞেস করব, ওর মধ্যে কি আছে, এবং ওটা জানতেই এসে আমি হবে। এটা হ্যাঁ এটা ট্রাই করি। চায় না। হ্যাঁ, তারপরে অনেক সময় থাকে না যে অনেক সময় বলে, যেমন থাইরা কিন্তু বলে, তো ওইগুলো আবার ট্রাই করি। এরকম ট্রাই করতে করতেই মানে কখন যে নিজের রাঁধুনি হয়ে একটা গেছি। আলাদা একটা হ্যাঁ, রান্না তৈরি হয়ে আর যায়। খুব বাজে অভ্যাস অন্যের রান্না, যেমন থাকে না অ্যাসিস্ট্যান্টদের রান্না অনেকেই কিন্তু এই করে, আমি খেতে পারি না, মানে মনে হয় কোথায় জানি নাই, কোথায় জানি কম। কুচিপার রান্না ভালো, আমি খেয়েছি, খুবই আমি মজা। কিভাবে বুঝবো তুমি ভালো রান্না জানো সে জানে? এটা তো মুখে বললে হবে না, এটা প্রমাণ পেতে হবে। প্রমাণ কুচিপা ছাড়া খুবই আমি- ভালো রান্না করে, আমরা সেদিন খেয়েছি ওনার রান্না। আচ্ছা ঠিক আছে, পাওনা থাকতো। চুমকি, রান্নার ব্যাপারটাই তোমার কাছে যাই, তুমি মুখটা এরকম করছো কেন? একদমই পছন্দ করতাম না রান্না, একদম অপছন্দ করতাম রান্না। এখন এখন ওই যে আমি রান্না করতে করতে অভ্যেস হয়ে গেছে, মানে ইচ্ছে নাই কিন্তু করতে হবে। আর এখন তো বাচ্চাদের জন্য আমার এটা শিখতে হচ্ছে, ওটা শিখতে হচ্ছে, নতুন নতুন আইটেম। বরিশালের মানুষ খুব ভালো রান্না করে তো। হ্যাঁ, বরিশালের মানুষ ভালো রান্না ও, করে। হ্যাঁ, এই বরিশাল তো বরিশালের রান্না ভালো। আর খুব খেতে ভালোবাসে ওরা। হ্যাঁ, ওর খেতে এবং জন্য খাওয়াতে এখন দুটো। আমি যেটুকু রান্না শিখেছি সেটা আমার হাজবেন্ডের কারণে, নাহলে আমার রান্নার প্রতি অত নেশা ছিল না। তিনজনকে জিজ্ঞেস করছি, মাংসের স্পেশাল কার কোনটা বেশি মজার হয়? আমি একটা যেটা রান্না করি ওটা দেখলাম সবাই পছন্দ করে, রিসেন্ট অনেকেই পছন্দ করেছে। আচ্ছা আমি ওটা কাটা মশলার? না না কাটা মশলার তো একটা করি, ওটাও পছন্দ করে। আর এমনি নর্মালি যে রান্না করি আচ্ছা। ওইটা জাহিদ ভাই সেদিন বলছে যে চুমকি গরুর মাংসটা খুব মজার হয়। আমি তেমন কিছু তো করি না, নর্মাল যেটা রান্না হয়, কেন আমি জানি না। রিপন ভাই বলছে যে অনেক মজা, মানে সুইট আপার হাজবেন্ড। আচ্ছা ঠিক আছে, ঈদের পরে আমি রান্না করে আবার এবং এই পাঠাবো। মজাটা হয় মানে তোমার একটা ম্যান্ডেটরি করতেই হবে, বুঝছো? মানে এটা একটা নিজেকে একটা ইন্সপায়ার করে যে হ্যাঁ ঠিক তোমার এটা খুব মজা হয়। এটা used। কনা ভাইরালের একটা ব্যাপার আসি। এই যে আজকাল অনেক কিছুতেই মানুষ ভাইরাল হয়ে যায়, একটু আগে আমরা আলোচনা করলাম, একটা কথা বলি ভাইরাল হয়ে যায়, তুমি এগুলো কি কি ফেস করো? ফেস করি ঠিক বলতে না, কারণ আমার ঢাকার বাইরে অনেক শো করতে যেতে হয়, অনেক পাবলিকলি মানে শোর স্টেজে যখন উঠছি অনেক মানুষের মাঝখান দিয়ে অনেক ভিড় ঠেলে যেতে হয়। তো দেখি যে কোনো কিছু আসলে এখন কোনো কিছু লুকানো মানে একদম না, লুকানো সবার হাতে থাকে না। হাতে। মানে আমি মাঝে মাঝে ওই টিকটক খুললে অথবা রিলসে ঢুকলে দেখি যে কোথাও একটা দূরে দাঁড়িয়ে আছি, সেটার একটা ভিডিও হয়ে গেছে, কোথাও খাচ্ছি সেটা ভিডিও, বা আমি হয়তো আমার ড্রাইভারকে কল দিয়ে বলছি যে কোথায় দাঁড়িয়ে আছেন আসেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটাও ভিডিও হয়ে যাচ্ছে। তো এটা আসলে এখন আমি কি বলবো আমি জানি না, বাট সেক্ষেত্রে তুমি কিরকম এই ব্যাপারে কনসিয়াস থাকতে হয় সব সময়। মানে আমি আমার মতো করে থাকতে পারি না আসলে। এটা আমার কাছে মনে হয় একটু আমাদের স্বাধীনতাটা নষ্ট হয়েছে। আর আগে আমি অনেক টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিতাম, যখন আমার স্টার্ট শুরু হয়েছে আমি খুব কনফিডেন্টলি কথা বলতাম, খুব সুন্দর কথা বলতাম। এখনো যে আজকে কথা বলছি আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় হয়তো বা একটা কথা ভুল বলে ফেলবো বা একটা অন্যরকম কথা হয়ে যাবে, সেটা আবার কিভাবে প্রচার হবে সেইটুকু কেটে আবার অন্যভাবে যাবে কিনা মাথার মধ্যে অনেক কিছু চলতে থাকে। সো আমার কাছে মনে হয় যে আমি এখন কথা বলার সময় লেস কনফিডেন্ট থাকি অনেক, বরঞ্চ আমি আগে অনেক সুন্দর কথা বলতাম, আরো অনেক ভালো কথা বলতাম, এখন অনেক কিছু ভেবে কথা বলতে হয়। সে কোচি যারা ভাইরাল হতে চায়, অনেক আছে ভাইরাল হতে চায়, সেটা কি ম্যাক্সিমামই তাই, এখন যা খুশি তাই করছে, মানে এটার কোনো ইয়ে নেই, যা খুশি তাই। মানে এইটা কেমন কথা? মানে একটা সুন্দর কোনো কিছু দিয়ে ভাইরাল হওয়াটা ইটস ওকে, বা যেটা সে জানেও না কিন্তু হয়ে গেল সুন্দর কোনো কিছু, এটা হতে পারে। কিন্তু একদম মানে ভাইরাল হবার জন্য একটা আছে যে ফানি ভিডিও করছে, সেটা একটা জিনিস যে ওরা করছে, একটা আছে খুব নুড করছে, এটা তো টু মাচ, যেটা আমরা নিতে পারছি না। সেটা কি আরেকজনকে ফ্রেম করছে, নিজে ভাইরাল হওয়ার জন্য আরেকজনকে ফ্রেম করছে, টু ব্যাড। এটার জন্য স্কেয়ার থাকছে। ও যে বলছে দেখা যাচ্ছে যে ওকে নিয়েই আমি ভাইরাল হতে চাচ্ছি,
মানে একদম। বিষয়টা এরকম, মানে ওর এই জিনিসটা নিয়ে আমি একটা সারাক্ষণ কনসিয়াস থাকতে হচ্ছে Conscious আমাদেরকে। থাকতে হ্যাঁ। এই জিনিসটার জন্য কেন ফানি বসা, ভিডিও ওঠা, দ্যাটস ডিফারেন্ট দাঁড়ানো, থিং। কথা টথা মানে সবকিছু একটা মাপা কোনো সময় মাপা। hide সচেতন ওই যে হ্যাঁ। কথা বললো যে কথা কিভাবে বলবো, দেখা গেল আগেটা পিছনেরটা দিয়ে মাঝখানে যে একটা হয়তো একটা কথা হয়ে যায় না অনেক সময় গল্প করতে করতে, ওইটাই জাস্ট দিয়ে দিল। এই যে আমি আমাদের আর্টিস্টদের যে গেট টুগেদার গুলো হয় বা এই যে হ্যাঁ। বিভিন্ন প্রোগ্রামে এই যে কথা বলছে এই বলছে, একজন একজনকে হাক করছে এই করছে, মানে ছোট ছোট ভিডিও ক্লিপিং গুলো এগুলোকে দেখিয়ে, মানে তখন তো মানে হ্যাঁ, মার বাজার করতে গেছে, বের হচ্ছে লিফটে উঠতেছে বাজার নিয়ে, ওইটা দেখি কি ভিডিও সকালবেলার বাজার করলো কে ফারজানা করে চুমকি কে মানে কেন জানি না। ভাইরাল জিনিসটা আমার বাজারে পছন্দ। বের হলো Viral স্মার্টফোনটা তো আসলে আনা হয়েছে কাজের জন্য। কাজের জন্য right? স্মার্টফোনটা স্মার্টলি ইউজ করতে পারলে খুব ভালো হতো আর কি। কনা একটু গান শুনি তোমার, ও। ছোট্ট করে গাও, অনেকক্ষণ তারপর আমরা শুনতে বিরতিতে পাচ্ছিলাম যাবো। না। খুব ছোট করে একটা গান করো। আচ্ছা, যেহেতু অনেক নারীরা বসে আছি, আমরা কন্যারাও বসে আছি, কন্যা। আর আনন্দের সময় আনন্দের গান করতে পারি একদম। একটা। পথে পথে হাসি মেখে ফুলেরা ঘ্রাণ ছড়ালো, উড়ে উড়ে কুহুসুরে পাখিরা গান শোনালো। আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, গোপনে খোঁজে কারে, কন্যা 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 রে, বলবো মনের কথা শোনা রে, কন্যা 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 রে, বুকে বইছে প্রেমের বন্যা রে, কন্যা ও কন্যা ও কন্যা। না, এটা ছোট্ট বিরতিতে যাই, আবার ফিরে আসি, গল্প জমাও নতুন নতুন। আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই, থাকুন আমাদের সাথে। ফিরে এলাম আবার আমাদের আনন্দ আড্ডায়। গল্প যখন খুব জমে যায় তখনই থেকে সময়টাও ফুরিয়ে যায়, কিন্তু আনন্দ তো আর ফুরাতে দেব না, যাচ্ছি আবার সেই আনন্দের ভাগাভাগি করতে। কনা, তোমার কাছেই ফিরে আসছি। সেটা হচ্ছে যে সেটা চুমকিও ওর জায়গায় ফিল করেছে, কোচি উনিও। এই যে জেলাসির একটা জায়গা আছে কিন্তু, হ্যাঁ, এটা আমাদের সবার লাইফই আছে এই জায়গাটায়, সব প্রফেশনই আছে। তুমি এই যে তুমি ডে বাই ডে ডেভেলপ করছো, তোমার সব গান জনপ্রিয় হচ্ছে, ভাইরাল হচ্ছে, ভাইরালটা আমি পজিটিভলি বলছি, সবার মুখে মুখে। তো এই জায়গাগুলো তুমি কিভাবে ট্যাকেল দাও আসলে? টের তো পাও। না, আমি টের পাওয়ার চেষ্টাও করি না আপু, সত্যি। আচ্ছা, মানে এটা এটা- সবাই এটা হয়তো খুব ভালো একটা- ভাবতে পারে যে এটা আমি ডিপ্লোম্যাটিকলি অ্যান্সার করছি, হয়তো প্রোগ্রামে এসেছি বলে। আসলে সত্যি আমি একেবারেই ভাবারই চেষ্টা করি না যে কেউ কি দেখছে কি না দেখছে, বা কে তারপরেও কিন্তু গায়ে পড়ে অনেক কিছু চেষ্টা করে, অনেক অনেক কিছু বলার, শোনানোর। আমি লেস বদার্ড আপু। Because- একদম ওই জায়গাটাই তুমি হ্যাঁ, আমি একদম- আমার এই যে আপনি বলছেন যে আমি কাজ করে যাচ্ছি, এখন গান হিট হচ্ছে কি জনপ্রিয়তা পাচ্ছে কিংবা কতটুকু হচ্ছে বা ফ্লপ হচ্ছে, এগুলো আমি দেখি না। কারণ এইটার থেকে বেশি ব্যাপারটা হচ্ছে যে আমার চলার পথটা কিন্তু অনেক দীর্ঘ। সো এই একদম। কনসিস্টেন্সি ধরে রাখতে গেলে আমি যদি অন্যদিকে আমার ফোকাসটা নষ্ট হয়। ফোকাসটা যদি অন্যদিকে দিয়ে দিই, তাহলে কিন্তু আমি কাজের ব্যাপারে এত বেশি একদম না। মানে ফোকাস হতে পারবো না। সো আমি অ্যাকচুয়ালি আমার কাজটাই করতে থাকি, আশেপাশে কি হয় না হয় আমি শুনি, বাট আমি লেস বদার্ড অ্যাকচুয়ালি। আমি যদি ওগুলা নিয়ে বেশি, ওটা ওর কাজ, এটা আমার কাজ। হ্যাঁ, একদম আর আমি ওইভাবেই। একটা জিনিস বিলিভ করি যে কেউ বলে যে তোমার পিছিয়ে লেগে আছে, তো যে পিছিয়ে লাগবে সে তো পিছিয়েই থাকবে, আমাকে তো আগেই যেতে হবে। একদম ঠিক কথা কোচি। একদম আমার কাছে মনে হচ্ছে ও আমার কথাগুলোই বলো, একদমই সেম। যারা কিনা ওয়ার্কহলিক তারা যদি মাথায় নেয় যে আমি আমার পেছনে লেগে আছে কিংবা জেলাস করছে, এইটা থেকে নিজেকে যতটুকু দূরে রাখা যায়। আমি আমার মতো করে যাচ্ছি, আমার মতো করব, আমার গোলটাতে আমার পৌঁছাতে হবে। আমি যদি এইটা চিন্তা করি, এইটার অসুস্থতা কিন্তু আমাকে ঘিরে ধরবে। এবং একদম। যে সবসময় চিন্তা করে যে আমার জিনিসটা কপি করছে,
আমাকে জেলাস করছে, মানে নিজেকে বড় করার জন্যই আমি মনে করি এটা ও চিন্তা করে। এটা এক ধরনের অসুস্থতা। আমার কোনো কাজে যদি ওর জেলাসি হতে থাকে, ভালো লাগতেই পারে কিংবা জেলাসি কাজ করতেই পারে, কতজনকে আমরা এটা মার্ক করব। সো ও চমৎকার বলছে এবং একদম মনের কথা বলছে, যেটা আমি হয়তো বা আমাকে প্রথমে জিজ্ঞেস করলে আমি বলতে পারতাম না। একটা কথা আছে খুবই না যে সুন্দর করে কথা তুমি বলেছেন। মনে করো যে তোমার কয়েকজন শত্রু হয়ে গেছে, তোমার পেছনে লেগেছে, তার মানে তুমি গুরুত্বপূর্ণ, তুমি একটা কিছু। হ্যাঁ, ওই যে বলো যে পেছনে লাগে, সে তো পেছনেই থাকে। আমি একদমই লিবারাল মনে করি এবং আমি মনে করি যা ভাবার ভাবুক, আমি কোনো অন্যায় করছি না এবং আমার কাজগুলোকে ওরা যদি আমার কোনো সমালোচনা করে, আমি মনে করি এটাকে আমি পজিটিভলি দেখা উচিত। নিজের ওখান কাছে থেকে নিজে আমি পরিষ্কার থাকা। যেটা আমার হচ্ছে আমার নিতে হবে অতটুকু নিব, এরপরে আমি না তো আমি গোল পর্যন্ত যেতে পারবো না। ওর একটা কথা আমার অনেক ভালো লাগছে যে আমাদের চলার রাস্তাটা কিন্তু অনেক বড়। যে So, গেছে সে হ্যাঁ, পেছনেই পেছনে থাকবে। থাকুক। এক্স্যাক্টলি, চুমকি? খুব সুন্দর কথা বলছে। আমার সেম একই কথা। কারণ হচ্ছে আসলে কে কি বললো আর কার পেছনে লাগে, যখন আপনি একটা পর্যায়ে যাবেন তখনই আপনার পেছনে লাগবে। সো ওটা আর দেখার কিছু নাই। যে দেখবে সে অসুস্থ। আমি বলবো যে যারা যারা আমি নিজে দেখি না কাউকে, আর Exactly. আমাকে কে দেখছে সেটাও আমি কেয়ার করি না। আচ্ছা, তোমাকে আমি এখন অন্য একটা প্রশ্ন করি। এই যে ঈদের একাল সেকাল বারবারই বলছি, কিন্তু গল্পগুলো আমরা আসতে পারছি না খুব একটা, কি মিস করো? বন্ধুদের মিস করি, আছে কেউ বাবা মাকে যোগাযোগ মিস আছে? করি। আছে এবং অতটা না, এপিঠ মাঝে ওপিঠ মাঝে হয়ে এখন গেছে এই যে মোবাইল থাকাতে একটু মাঝে অনেককে মাঝে খুঁজে হাই পাওয়া হ্যালো যায়। হয়। হ্যাঁ, বন্ধুদেরকে মিস করো? হ্যাঁ, যেমন আমার কিছুদিন আগে কলেজের একটা ফ্রেন্ড অস্ট্রেলিয়া থাকে, ও জানেই না ও ওখানকার একটা ছেলেকে বিয়ে করেছে 2-3 বছর আগে। ও কিভাবে ফেসবুকের মাধ্যমে আমাকে খুঁজে পেয়েছে। ওর নাম সুমিতা, খ্রিস্টান। খুঁজে পেয়ে ওর সাথে আমি অনেক কথা বললাম। ও জানেই না যে আমি মিডিয়াতে কাজ করছি। আচ্ছা। ওই ফেসবুকে ঢুকে দেখে তারপর বললো, তুই কবে এরকম নাটক করিস কিংবা কি। যাই হোক, ওর সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে। আসলে বন্ধুদের অনেক মিস করি ওই সময়। বন্ধু, বাবা মার যে একটা ভালোবাসা, বাবা মার সাথে থাকা, এদের রান্না, মার রান্না অনেক মিস করি আমি। মার রান্না মিস যদিও মা আছে, এখন আর মা রান্না করতে পারে না, সেটাই। বয়স হয়ে গেছে। ওর মতো বন্ধুদের আসলে মিস করি, কারণ আমার বিষয়টা আরেকটু আলাদা। আমি এত আগে থেকেই কাজের প্রতি ছিল, পড়াশোনা এবং কাজ করতে করতে দেখা গেল যে আমার নিজস্বতা বলতে কিছু নাই। আপা বিশ্বাস করেন, আমরা তো আসলে একটা মানে কি বলে এটা, মানে সংস্কৃতি ইয়ে থেকেই আমরা বিলং করি, আসছি, এবং এটা আমি প্রাউড করেই বলি। তো দেখা যায় তো ওই সময় এটা ফোকাস করতে গিয়ে, কাজের সময় কাজ ফোকাস করতে গিয়ে, সংসারের সময় সংসার এবং কাজ দুটো ফোকাস করতে গিয়ে বন্ধুদের মানে হারিয়ে ফেলেছে। তো ওরা যখন এই ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাই যে ওরা একসাথে বসছে, আড্ডা দিচ্ছে, আমি সত্যি সত্যি খুব আমার খারাপ লাগে যে ওরা আসলে আমাকে দূরে ঠেলে দিচ্ছে। আমি ব্যস্ত একটা মানুষ বলে, যে ওকে বললেও হয়তো আসতে পারবে না, কষ্ট পাবে। তো এখন যেটা করি, আমি একদম আমার বন্ধুদের বলছি যে আমি তোদের আসলে অনেক মিস করি এবং আমি আসলেও চাই তোরা আমি যেই সময়গুলো আমি আসলে মিস করেছি, আমি এটা তো আর ফিরিয়ে দিতে পারবো না, ফিরে পাবো না। এখন তারা এক দেখা যাচ্ছে মা হয়ে গেছে, নানি হয়ে গেছে। তো আমি মনে করি আমরা সবাই আবার এক হব। আমি সেদিন খুব অসুস্থ ছিলাম, আমি ওই সবাইকে বললাম যে তোমরা একটু আসো, আমি তোমাদেরকে দেখতে চাই। সত্যি আমি বললাম তোদেরকে দেখতে চাই, আমি সত্যি সত্যি বলছি, আই মিন ইট। আমি বললাম আমি তোদেরকে দেখতে চাই। ওরা সত্যি সত্যি আসছে এবং আমার নিজের হাতে রান্না করেছি এবং খাওয়ালাম। আমার খুব ভাল লাগছে। আমি আসলে মিস করি আমার বন্ধুদের। আসলে বন্ধুদের ব্যাপারটা তো আলাদা। আমরা বলি না যে বন্ধু হলো আয়না এবং ছায়ার মতো, কখনো মিথ্যে বলে না বা ছেড়ে যায় না। আসলে সেই শৈশবের বন্ধুরাই হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট স্মৃতি। এগুলো কোনোটার সাথে কখনো মিলবে না। খনা, তোমার বন্ধুদের কথা বলো, বিশেষ করে বন্ধু এত ব্যস্ত হয়ে গেছো অনেক তুমি। ভালো। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার ধরেও রাখে হ্যাঁ। বন্ধুদের। যখন হয়, ও সবকিছু বাদ দিয়ে, ও মনে হয় যে ওর ছোটবেলার কণা কিংবা ওর বন্ধুদের কণা, এটা ওর অনেক বড় মেইনটেইন একটা করার বাড়ি। বিষয়। যে এই যে একদম। ছোটবেলার পরিচর্যা। বন্ধু, আমার একদম ছোটবেলার যে বান্ধবী, ওর নাম হচ্ছে মোস্তাইজা, ও কানাডাতে থাকে। সো যদিও সে কানাডায় থাকে, এখন দেখা গেল যে 3 দিন 4 দিন ওই রাতে আমি যখন ওর সাথে, আমার আরেকজন ফ্রেন্ড আছে রুমানা, ও আমেরিকাতে থাকে, আমাদের অ্যাক্ট্রেস রুমানা ছিল, ও আমার কলেজ ফ্রেন্ড। সো
ওই আমি যখন মেকআপ ওঠাতে থাকি বাসায় এসে ওই ওদের টাইমটা তো হচ্ছে দিন। ওরা অফিস থেকে আসে, এসে রান্না চড়ায়। 3 দিন কি 4 দিন গ্যাপ হয়, এর বেশি আমার গ্যাপ হয় না ওদের সাথে কথা বলা। তো ওদের অ্যাকচুয়ালি এত বছরের বন্ধুত্ব, ওরা না আসলে আমার বন্ধু না, ওরা আমার বোন, আমার ফ্যামিলি, Soulmate. হ্যাঁ আমার সোলমেট। Soulmate, হ্যাঁ, একদম। সো আর আরো কিছু যারা স্কুলের ফ্রেন্ড, যারা ছোটবেলার ফ্রেন্ড, দেখা যায় অনেকদিন পরে দেখা হয়, যারা মানে বাংলাদেশেই থাকে, কিন্তু ফ্রেন্ডের সাথে ইভেন এই যে মৌ, আমাদের অ্যাক্ট্রেস মৌ, তো আমার কলেজ ফ্রেন্ড। তো মাঝে মাঝে দেখা যায় ভিডিও কলে দিচ্ছি, হয়তো 1 মাস পরে কথা বলতেছি, কিন্তু মনেই হয় না যে গ্যাপ হয়েছে কোনো, মানে 1 বছর পরে দেখা হলে মনে হবে যে ওই কালকেই দেখা হয়েছে, কালকেই যে কথা যেরকম বলছিলাম সেরকমই। বন্ধু আসলে এটা আসলে একটা কপালের ব্যাপার, ভালো হ্যাঁ, বন্ধুত্ব এটাও হওয়াটা। পরিচর্যার ব্যাপার। আর আরেকটা যে এই যে যত্ন করে কথা বলা, মানে মুখ দিয়ে কথা বলাই তো বন্ধ হয়ে গেছে, অনুভূতি তো চলে গেছে এখন মানুষের হাতের বাট আঙুলে। সোশ্যাল Messenger-এ, মিডিয়ার একটা বড় কি বলবো উপকার, সেটা হচ্ছে অনেক দূরের ফ্রেন্ডরাও এখন একদম। অনেক কাছে থাকে, সাথে, ওরা হ্যাঁ, দুপুরে কি রান্না করছে সেটাও আমি দেখতে পাই ফেসবুকের মাধ্যমে। হ্যাঁ, এটা একটা ভালো দিক। ব্যাপার, অনেক ভালো দিক। ভিডিও কলে কথা বলা যায়, এই টেকনোলজির এই জিনিসটাকে আমি সাধুবাদ জানাই। হ্যাঁ, তারপর পুরনো বন্ধুদের হ্যাঁ। ফিরে পাওয়া, বা আসলে অনেক অ্যাক্টিভিটিস আমরা হ্যাঁ, দেখতে আমার অনেক পাচ্ছি। ক্লাসমেটরা আছে যে সেই ক্লাস 5-এই হয়তো দেখা হয়েছে, বা আমি যেহেতু স্কুলের থেকে গান করি, তো আমি স্কুলে আগে মানে স্কুলটাতে থেকেই আমি ফেমাস ছিলাম যে আচ্ছা এই মেয়েটা গান গায়, ভালো গান করে। বাৎসরিক প্রোগ্রামে ও গান করে, সো ওইভাবে আমাকে চিনতো সবাই। তো এরকম অনেক মানে ক্লাসমেটরা ছিল যারা ক্লাস 6-এ হয়তো দেখেছে, অন্য স্কুলে চলে গেছে, বা ক্লাস 9-এর পর আর দেখাই হয় নাই, ওরা সেই আমেরিকা থেকে মেসেঞ্জারে টেক্সট করে যে আমি কিন্তু ও মুখ তুমি চিনতে পারছো কিনা, ছোটবেলায় হয়তো পিকনিকের একটা ছবি পাঠাইছে, এই যে তুমি, এই মনে যে আমি। থাকে হ্যাঁ, ছোটবেলার তো বন্ধুদের ভাল লাগে মনে আমার। ওই যে থাকে। বললাম না, মনের মধ্যে এই স্মৃতিগুলো থাকে। আমরা তো কণার গান শুনছি, আর কেউ কি কোনো গান কবিতা কিছু হবে? কবিতা সবচেয়ে ভালো তো এখানে আপনি। আমি তো একটা আপনি কথা একটা না কবিতা বলেই আবৃত্তি না। করবেন, হ্যাঁ। আমরা তো না, আমি তো নাই। কণ্ঠশীলনে ইয়ে করতাম। তো আমি কিছুক্ষণ আগেই আমি আসার সময় বললাম যে আমি সত্যিকার অর্থে আমি বললাম যে আপা তোমার ইয়ে বের হবে না, বলে হ্যাঁ আমি তো করছি, রেগুলারই করছি। আমি বললাম আমি এখনো আগের সেই কথোপকথনগুলো শুনি, সত্যি আমি খুব নস্টালজিক হয়ে যাই, মিমি আমার আপার ভালো speech লাগে, খুব ভালো, খুবই ভালো। আমার পছন্দ। ভীষণ খুশি হলাম শুনে, প্রশংসা শুনলে ভালোই হ্যাঁ, লাগে। of course, কেন না। আচ্ছা চুমকি, তাও কি কোনো সংলাপ মনে আছে কোনো মঞ্চের বা এখন এই মুহূর্তে টেলিভিশন? মনে এই হয় মুহূর্তে থিয়েটারের নাটক তো করি রেগুলারলি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওগুলা তো আছেই, কিন্তু মনে মনে পড়ছে না। পড়ছে না। আচ্ছা থাকুক, আমরা যা বললাম এগুলাই সংলাপ। তো কোনো এগুলোই একটা সংলাপ। কবিতা হবে? প্লিজ। দুঃসাহস, Please. মানে একদম কবিতার আইডল বসে আছে Please, সামনে, please. ওর সামনে আমি না না, এগুলো কিছু না। আমি কিন্তু কণার সামনে বেসুরো গান গাইবো, কি বল, কারণ আমি কি করব, আমি তোর মতো গাইতে পারবো না। হ্যাঁ, শুরু কর। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, তবে শোনো, পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কেমন করে যেন এই শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা। সে তো আগেই শুনেছ, সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে আজ তোমায় স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা হয় জ্বলন্ত কাঠ। আর সেই থেকে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জঘজম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান দিয়ে বললে উঠছুরি তোর বিয়ে। আমার সে গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি, তবে শুনো, পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ স্নান করিয়েছিল চন্দন জলে। বাহ, দারুণ দারুণ। আমরা মেঘ আর পাহাড়ের প্রেমের গল্প শুনলাম, এখন একটা ছোট্ট বিরতিতে যাই। মেঘ আর পাহাড় ওরা একটু প্রেম করুক এই ফাঁকে, আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই।
ফিরে এলাম আবার ছোট্ট একটা বিরতির পরে আমাদের সেই কোরবানি ঈদের আড্ডায়, নানা স্মৃতি নানা অনুভূতি নিয়ে। এখানে তো সবাই যে যার জায়গায় সেলিব্রিটি। যদিও খুবই কমন প্রশ্ন, আমি কণাকে দিয়ে শুরু করি যে একটা পরিবর্তন তো আসে রাস্তাঘাটে। এখন যেমন তুমি একটা ভাইরালের কথা বললা, সবাই রাস্তাঘাটে চলাফেরাটাও সেই সাধারণের মতো করা যায় না। আগের মতো অত মাঝখানে যেটা হতো যে সেলিব্রিটিরা বের হলে অনেক রকমের একটা ইয়ে ছিল একটা টাইমে, এখন অনেকটা কমে গেলেও যে সেলিব্রিটি তো সেলিব্রিটি, সেটা তুমি কিভাবে? না, আমি Normal এনজয় যেসব করি, জায়গায় যাও। আমি নর্মালি যাই। ঢাকা শহরে তো ঘোরাফেরা হয় কিছু কিছু জায়গাতে, আবার বুঝে চলাফেরা করি। কোন জায়গাটাতে গেলে মনে হয় যে একটু বেশি ক্রাউড হয়ে যাবে, ওই জায়গাটাতে হয়তো বা আমি এভাবে মন এমনি চলে চাইলেও যাই যাও না। না। হ্যাঁ, বাট ঘোরাফেরা করি। অনেকে বলবে যে আপু আপনাকে বিরক্ত করে না? আমি বলছি, না, বিরক্ত তো করে না। এটা তো আমাকে দেখে যদি দুই একটা মানুষ ডিফারেন্টলি না তাকালো বা একটু ছবি তুলতে না চাইলো কিংবা আমার সাথে একটু কথা বলতেই না চাইলো, তাহলে তো আর আমি যে কাজটা করছি আমার মনে হবে যে হ্যাঁ আমি ঠিকঠাক কাজ করছি। একদম। আদারওয়াইজ ওটা না থাকলে, যেমন কালকে খাচ্ছি, দুটো বাচ্চা এসে বারবার মজা করছে, একটু পরে এসে বলছে আন্টি আপনার নাম কি কণা? আমি বললাম, হ্যাঁ। আপনি কি কণা আন্টি? আপনি কি গান করেন? আমি বলছি, হ্যাঁ, আমার মা বলেছে। ওকে। তো এই যে মজাটা, মানে হয়তো তারা কিছুই বললো না, একটু কথা বলে গেল, তো ভালো লাগে এই জিনিসগুলো, আমি এনজয় করি। আমার মনে হয় যে যে জায়গায় আমি আসতে চেয়েছি, আমি তো এটাই হতে চেয়েছিলাম, সবার থেকে একটু আলাদা। কিন্তু আজকাল তো সবার হাতে মোবাইল থাকে। আগে কথা বলতো, জানতে চাইতো, কিন্তু এখন মোবাইলটাকে রেডি করতে করতেই চলে আসে। একদমই তাই। হ্যাঁ, একটা সেলফি, এগুলো তো এখন এটাকে আমরা মেনে নিয়েছি, এটাই নিয়েছি। এখন আমাদের আসলে স্বাভাবিক জীবন। এটাই আমরা এটার স্বাভাবিক। সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমাদের যখন শুরুটা, তখন তো আসলে স্মার্টফোন ছিল না। না। আগে অটোগ্রাফ ছিল, হ্যাঁ, অটোগ্রাফ ছিল। অটোগ্রাফ নিত, এখন একটা আমাদের diary অটোগ্রাফের নিয়ে ডায়েরি কিছু ছিল একটা, আমার কাছে, হ্যাঁ, স্টিল হ্যাঁ। আই হ্যাভ দ্যাট অটোগ্রাফ ডায়েরি। বাট একদমই এখন তাই। কিছু করার নেই, এখন ফটোগ্রাফ মেনে নিতে হয়, মেনে নিচ্ছি। মানিয়ে নিয়ে মেনে নিতে হয়। আমি একটু চুমকির কাছে যাই আগে। তো আসলে এই ব্যাপারগুলো কণা যা বলেছে, ঘুরে ফিরে উত্তর তো না, মেনে একই। মানিয়ে নিতে হয়, কিন্তু মাঝে মাঝে খুব আমার কাছে বিরক্ত লাগে। ছবি তুলুক, অসুবিধা নেই, তো হয় না। আর আমি কিন্তু নর্মালি যখন যাই, মেকআপ টেকআপ ছাড়া অনেক সময় বের হয়ে যায়, স্কুলে যাচ্ছি কিংবা আমি বাজারে যাচ্ছি, তখন তো আর মেকআপ না। তখন যদি কেউ হঠাৎ করে বলে আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠিক আছে, ভালো, একটা সেলফি, মানে মোবাইলটা নিয়ে এরকম, আগে থেকেই তখন না ready আমার করে আসে খুব মোবাইলটাকে। একটু বিরক্ত লাগে। মরা বাড়িতে কিংবা আমি কোনো একটা ওরকম একটা ক্রাউড প্লেসের মধ্যে তখন হঠাৎ করে ছবি তুলতে আসলে আমার বিরক্ত লাগে। আমার সবসময় ছবি তুলতে ভালো লাগে না, আমি বিরক্ত হই। এটা সত্যি যে ঠিক আছে, মানুষ এসে যদি কথা বলে ওকে ফাইন, ছবিটা সবসময় তুলতে আসলে আমার ভালো লাগে না ওটা। হ্যাঁ, তো অনেক সময় আসলে আমাদেরকে স্ক্রিনে তারপরে যে কণা যেটা হ্যাঁ। বললো যে আসলে করার তো কিছু নেই, তখন আমরা তো খারাপ ব্যবহার করতে পারি না না, সেটাই। একেবারে। তারপরে যেটা হয় যে মোটামুটি আমরা তো পরিপাটি থাকি, আমাদেরকেও আমরা সবার একটা ওরকমই সবার আসলে পরিপাটি থাকা উচিত আপা। আমি হচ্ছি এমনই বোকা, আমি যখন এটা আমি একদম শুরুর দিকে বলছি, শুরুর দিকে, পরে আমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, তা আমি না এরকমও হতো যে আমার মতো কে চিনবে, অত আমি করতাম না, মাথায় তেল দিয়ে একটা নর্মাল জামা পরে চলে যেতাম। তো এরকম একবার ঘটনা ঘটেছে আমার, মানে আমি ওই অবস্থায় একজন আমাকে চিনেছে এবং এমনভাবে আমার সাথে কথা বললো, এরপর থেকে আমি কানে ধরেছি যে অ্যাটলিস্ট আমি এই অবস্থায় আমি মার্কেটে রাস্তাঘাটে বের হব না। তারপর না মেকআপ না হোক, অ্যাটলিস্ট একটা লিপস্টিক দিয়ে একটা একটু মানে একটু পরিপাটি, আমাদেরকে তেল ওভাবে দিয়ে আর সবাই মাথায় দেখতে তেল অভ্যস্ত। দিয়ে আর বের হব না। হয় না অনেক সময় তাড়াহুড়া করে হয়তো কোনো কাজ ছিল, বের হয়ে গেছে। আপনি তো বিউটি এক্সপার্ট, আপনার কি মনে হয় যে একদম মেকআপ ছাড়া? আরো সাংঘাতিক, মানে এই বিষয়টা আরো সাংঘাতিক। যখন টিভি প্রোগ্রামগুলোতে যাই এবং সোশ্যাল মিডিয়ার আরেকটা ব্যাড যেটা, সেটা হচ্ছে যে ওরা না, মানে একটা আমরাও তো একটা মানুষ, আমাদেরও কিন্তু এইজিং সাইন আসবে, খুব স্বাভাবিক। দেখা গেল সৌন্দর্যের একটা টিপস বলবো, এটা সবার ক্ষেত্রেই হচ্ছে,
চট করে নিচে একজন লিখে ফেললো, ওনার মুখেই তো অমুকের দাগ, তমুকের অমুক কাটার দাগ, ভাঁজ পড়া। ভাঁজ তো এখন পড়েছে, তখন তো পড়েনি যখন এক্সপার্ট হয়েছে, এইটা মেনে নিতে। তো এই জন্য বললাম আমাদের বিষয়টা আরো বেশি সেন্সিটিভ। আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়, ছবি তুলুক সবকিছু ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু হয় কি অনেক সময় কাপড় চোপড় একটু সবসময় না মানুষ জন্য সচেতন বললাম, থাকে হ্যাঁ, না, হ্যাঁ, এটা কিছু ছবি খুবই টবি ওরা সাংঘাতিক। যেমন আমাদের- নিজেদেরটাই সুন্দরটা দেখে, কিন্তু আমি যে সেলিব্রিটির সাথে ছবি তুললাম ওনার সবকিছু ঠিক আছে কিনা এটা অনেক সময় খেয়াল করে না। কিছুদিন তখন- আগে আমাদেরই- করে না, খেয়াল আমাদের- করার চেষ্টা করে। আমাদের সেক্টরের একটা কথা বলছি, এটা খুব আসলে দুঃখজনক। আমাদের সেক্টরের খুব জনপ্রিয় একজন পার্সন, আমি খুবই পছন্দ করি, বন্ধুর মতন। উনি হচ্ছে কথা বলছে কোনো কারণ ছাড়াই তার ইয়েতে, উনি কেন হলুদ নিয়ে কথা বলছে, মানে অ্যাজ ইফ উনি হলুদ নিয়ে কথা বলতে পারবে না, বিকজ ওনার ডাস্কি স্কিন, এই জন্য উনি হলুদ নিয়ে কথা বলতে পারবে না। মানে আমাদের হলুদ যে আমাদের একটা রূপচর্চার একটা কত আগে থেকে একটা পার্ট না, এটা আমাদের, আমরা কিন্তু হলুদের সাথে এটা মানে টিপসও যে দিচ্ছে এখন তারা, এখন এই যুগের জেনজির এরা কি করছে, ওরা ওটাকেই আবার সুন্দর করে করছে না, এখন তো আগের কথা উনি এইভাবে বললে হবে না, এখন আরো পিউরিফাই হয়ে আসছে। তো এই জন্য কিছু আমাদের আসলে, আরো বেশি কনসিয়াস থাকতে হয়, যেহেতু এক্সপার্ট আমরা, বিউটির সাথে আছে। সো আমাদের মনে হয় যে আমরা আগে নিজের ইয়েকে, গ্রুমিংটা আগে ফার্স্ট দেখবো, আয়নায় দেখবো, বের হওয়ার আগে ঠিকঠাক করবো, তারপরে বের আমার হবো। ব্যাপারে তো আসলে এটা মানে খাটে না, কারণ ওই যে বললাম যে আমার একটাই শখ সুন্দর কাপড় পরবো আর নিজেকে পরিপাটি দেখতে আমার ভালো লাগে। ইভেন আমি এটা বললে সবাই হাসবে, না হাসবো না, মানে আমি কাঁদবো। আমি বাসায় যে ঘুমানোর আগে চিন্তা করি আজকে আমি কোন ড্রেসটা পরে ঘুমাবো, মানে রাতের ঘুমের যে কাপড় সেটা আমি চুজ করি যে আজকে আমি এটা পরে ঘুমাবো, কালকে আমি ওটা পরে ঘুমাবো। মানে এটা আমার নিজেকে ভালো রাখতে, মানে সুন্দর দেখতে, আমার নিজেকে নিজের কাছে দেখতে সুন্দর লাগবে, এটা আমার ভালো লাগে। নিজের ভালো লাগে। আমি বাসায়ও খুব এলোমেলো থাকতে পারি না। আর ও যে সেক্টরটা, সেটা তো ও আমরা গান শুনি এবং ওর টোটালি এটা ও জাস্ট হ্যাঙ্গারের মতো, তো ওকে তো না, সেটা সেটা carry গানের করতে জন্য হয়। না, এটা আমার ছোট না, থেকে আমার আর ওর ভালো অভ্যাস, লাগে। হ্যাঁ, আমার ভালো লাগে। ছোটবেলার কোনো ছবি নাই যেখানে আমি লিপস্টিক দেওয়া নাই, মানে এতটুকু আমি, দাঁত হয়তো পোকা সব, কিন্তু আম্মু বলে যে কোনোভাবে ওকে আটকায় রাখতে পারতাম না। ছবি তুলতে ডাক দিলেই যে চট করে লিপস্টিকটা লাগায় ছবি, আমার সব ছবি এরকম। বাট ও কিন্তু খুব ন্যাচারাল থাকে, আমি দেখছি যত এমনি আমি এমনি কিন্তু ছাড়া সব সময় আমি খুব মেকআপ, একদমই হ্যাঁ, মেকআপ করি না, আমি একদমই, একদমই পরিপাটি আর ওভার মেকআপ হ্যাঁ, দুটো তো দুই একদমই জিনিস। মেকআপ করতে নিজের আমি পছন্দ প্রেজেন্টেশনটা করি না। খুব পরিপাটি মানে আমি স্কিন কেয়ার করি, ক্রিম হয়তো ময়েশ্চারাইজার লাগাবো, সানস্ক্রিন লাগাবো, কিন্তু লিপস্টিক বা কাজল না দিয়ে একদম বেরিয়ে যাই, বাট আমি একটু ঠিকঠাক বের হই আর কি। সুন্দর একটা পোশাক পরে। তার একটা গান শুনি। কি আমরা একদম শেষের দিকে আছি? না আরো আছে গান শুনি। গান হঠাৎ করে শুনতে বললে আমি ভুলে যাই যে কোন গান হ্যাঁ, গাবো হঠাৎ আমি করে এখন। মনে হঠাৎ করে হয় বললে কোন যে গান ভুলে যাই আমি গাবো, এখন। এটা আসলে তারপর একটু মনে করাবো, এই যে একটু সময় জনপ্রিয় একটা দিচ্ছি। সিনেমার গান। আচ্ছা, আমি লাস্ট ঈদে একটা গান রিলিজ হলো জঙ্গলি সিনেমাতে, আর প্রিন্স মাহমুদের গান শুনে আমরা বড় হয়েছি, স্বপ্ন হ্যাঁ, ছিল ওনার গান ভীষণ শোনার। পছন্দের। তো এখন তার সুরেও গান গাইতে পারছি, এটা আমার জন্য ব্লেসিং। তো তারই করা একটা গান, ওই গানটা করছি। এ আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। এ আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। বাতাসের শেষ কথা ফিস ফিস, সেও তোমারই, এই দোটানা জানছো না, সেও তোমারই। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো। বাহ, বন্ধু বললে আমরা একটা নস্টালজিয়া আসলে ভুগতে থাকি। যাই একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি, আবার যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে।
ফিরে আসছি খুব শীঘ্রই, থাকুন আমাদের সাথে। একেবারেই শেষ দিকে চলে এসেছি আমাদের এই আড্ডার। তারপরও গল্প বোধহয় শেষ হবে না, এই রেস্টটা নিয়েই আমরা আমাদের বাড়ি ফিরে যাব। চুমকি, ঈদ আসে ঈদ চলে যায়, ভালো লাগা, মন্দ লাগা, খারাপ লাগা, কষ্ট লাগা, বলো তোমার অনুভূতি। মন্দ লাগা না, মন্দ লাগা নেই, আচ্ছা, ভালো লাগাটুকুই আছে। ভালো লাগে ঈদের আগে এক ধরনের প্রিপারেশন, গরু কেনার একটা প্রিপারেশন, যে আমি যাই না, আমি কিনি না, তারপর ওই যে একটা উৎসব আমেজ, একটা আমেজ থাকে। তারপর বাচ্চারা যাচ্ছে নিচে গরু দেখতে, খাসি দেখতে, ওটা কি রান্না করব, গেস্ট আসবে, আমি কি রান্না করব, আচ্ছা এটা এই আইটেম করব, আচ্ছা এটা ওইবার করছে, এবার একটু ডিফারেন্ট যদি কিছু করা যায়, ডেজার্ট যেগুলি, এই আমেজ আসে। ঈদ হয়, গেস্ট আসে, আনন্দ করি, ঈদ চলে যায়, আবার সামনের ঈদের অপেক্ষা। আবার সামনের ঈদের অপেক্ষায় আমরা থাকি, আচ্ছা, কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই একদম। সবাই। তারপর তো কাজ থাকি, তারপর কাজ নিয়ে ব্যস্ত। আপনার ঈদের পোশাক নিয়ে একটু বলুন, বা দেশের বাইরে যাওয়া বা এরকম কোনো আচ্ছা, প্ল্যান কি করেন পোশাক নিয়ে সাধারণত? তো বরাবরই আমি খুবই এটা ফ্যাসিনেশন আমার থাকবেই। তারপরে ঈদের কোরবানির সময়- সময়টা একটু অন্যরকম, যে বাসায় বসে সেটাও নতুন কাপড় হতে হবে কোরবানির পর্যন্ত, কোরবানির মাংস টাংস কাটা পর্যন্ত, তারপরে ওটা ইয়ে করে আবার যদি মানে গেস্ট অন্য আসে dress। অন্য একটা ড্রেস, তখন আবার ঈদ, মানে সন্ধ্যার দিকে ঈদ, যদিও হাঁটু ব্যথা কোমর ব্যথা তো থাকবেই, সারাক্ষণ বসা, মানে মাংস টাংস ডিস্ট্রিবিউট করা, এটার একটা ভালো লাগে অন্যরকম, যেটা পরদিন এই আমেজটা থাকে না। ঈদের দিন যেই আমেজটা পরদিন থাকে না। পরদিন আমাদের গেট টুগেদার যেটা হয়, আমাদের বলতে আমরা বলতে চাচ্ছি যে ওর, আমার, ওর, আপনার যেটা হয়, সেটা তো একদম অন্যরকম হয় সেখানে। সেটা ঈদের দিনের আমেজটা আসলে পরদিন ওটা আসে না। পরদিন আমার কিন্তু আসলে আজকাল ঈদের পরের দিনে আমি আমার মার কাছে আমি যাবই, এবং আমি ঈদের পরের দিন যেহেতু তখনই যাই, ঈদ, তখনই আমার ঈদ, ফ্যামিলির exactly। সবাই, এবং ওই দিনই রান্না হয়। হ্যাঁ। ঈদের দিন রান্না হয়, কিন্তু ওই দিন একটু বেশি হ্যাঁ, রান্না হয়। এইটা কিন্তু আরেকটা ঈদ, মানে আমার সবাইকে ঈদের নিয়ে পরের যে দিন ঈদ। এই যে পর্যন্ত মায়ের থাকে কাছে ইচ্ছা। যাওয়া, যাওয়ার নিজের ঈদ, দেশের এটা ওই আলাদা। শহরে থাকা বা গ্রামের বাড়ি যাওয়া, এগুলো তো আস্তে আস্তে কমে গেছে। এখন তো সবাই ছুটিটা বাইরেই চলে যায়, বরং ঈদের সময়টাও আমার অনেকে থাকে না। ঈদের সময় দেশে থাকতে ভালো লাগে, আত্মীয় স্বজনের সাথে সারা বছর ওইভাবে দেখা হয় না, দুটো ঈদে ওনাদের সাথে আসলে দেখা হয়। সেটাই। এবং আমরা দেখতে পাই কিন্তু এখন বেশিরভাগই কিন্তু ওই যে গ্রামের বাড়িতে যে ঈদ করার টেন্ডেন্সিটা, এটা আমি সাধুবাদ জানাই, যে এটা হওয়া উচিত। আমরা তো সবাই একদম একা একা হয়ে গেছে, এটা আসলে হওয়া উচিত। যেমন ঈদে যে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক কিছু হয়, অনেকে অনেক মন্তব্য করে যে যেতেই হবে, কিন্তু শিকড়ের টান, নারীর টান যার আছে সেই জানে। অনেক আমার দুর্ঘটনা friend আছে ঘটে। যে যারা কর্পোরেট জব করে, অফিস করে, তারা ছুটি পায় না, ওরা ঈদের ছুটিতে দেশের বাইরে যায়। এটা যার যার চয়েস, ডেফিনেটলি তাদেরও ইচ্ছা আছে দেশের বাইরে যাওয়ার, হয়তো যেতে পারে না কাজের জন্য, তো তারা সেই সময়টাকে কাজে লাগায়। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু আমার অপরচুনিটি আছে, আমি দেশের বাইরে ঈদ করাটা আমার ভালো লাগে না, বাট তারপরেও আমার কাজের জন্য আমাকে 3টা কি 4টা ঈদ আমার দেশের বাইরে করতে হয়েছে। যেমন গত বছরই রোজার ঈদ আমি কাতারে করেছি, কারণ কাতারে সেই দিনই প্রোগ্রাম হয়, কারণ কাতারে তবে আমাদের ভালো একটা দেশেই তোমার না, ইচ্ছা না, পড়েছে। মিডল ইস্টে যেটা হয়, আমাদের যে প্রবাসী বাঙালি ভাই বোনেরা আছেন, তারা তো আসলে ওই একটা দিনই হয়তো ছুটি পায়, ঈদের ছুটিটাই পায় ওই টাইমে, আর বাকি সময় তারা ছুটি পায় না। আর ঈদের টাইমে ওদের ওখানে অনেক বড় করে প্রোগ্রাম হয়। তো আমি যেই ঈদগুলো দেশের বাইরে করেছি সবগুলো মিডল ইস্টেই হয়েছে, কাতারে, বাহরাইনে, অথবা দুবাইতে। ঈদের আমেজটা তুমি ঈদের পেয়েছো। আমেজটা ঈদের এবং ওই করেছি। দেশের আমাদের culture। ঈদের পরের দিন রাতে আমি এসে পৌঁছেছি। আমাদের বাসায় যেটা হয় যে আমার ওইটা ভালো লাগে, যেহেতু আমি একজন শিল্পী, আমার কাজ, আমি এন্টারটেইনার, সো তারাও আমার একটা বড় পরিবার, তাদেরকেও আমি এন্টারটেইন করতে চাই। সেই। কিন্তু আমার যে পরিবার, তাদের কোনো ঈদ হয় না, বলে যে কোনা ছাড়া কি ঈদ। মানে আমার পরিবারে হচ্ছে আমি হচ্ছি সবচেয়ে মধ্যমণি আর কি, আমি না থাকলে আমার বাবা মা, ভাই বোন কারোই ঈদ হয় না। সো খারাপ লাগে, বাট ওই যে চলে আসি। একবার বাহরাইনে আম্মুকে নিয়ে গেছিলাম, যে অ্যাটলিস্ট ঈদের দিন আম্মু থাকুক আমার সাথে। এটা তো আরো গোবলেট হলো, এখানে তোমার আব্বু সবাই আম্মুকে নিয়ে গেছে। তারপরে তোমার যেটা হয়, কাজের নাটকের ক্ষেত্রে। ক্ষেত্রেও হয়, এবং এই যে জায়গাটা আছে সেখানেও গভীর রাত পর্যন্ত কাজ, তোমারও কিন্তু সেটাই হ্যাঁ, হয় যে, চাঁদ হ্যাঁ। রাতে অনেক বছর হয়ে গেছে, 3টা, চাঁদ রাতে 4টা। যে কাজ করব না এটা হয় না।
অনেক সময় টেলিভিশন চ্যানেলে লাইভও হয়। ওটাই But, বেশি হয়। চাঁদ রাতে এনজয় করতে ভালো লাগে। তা রাতে দেখা যায় প্রোগ্রাম শেষ করে হলো সারা রাত মজা করি। এই রোজার ঈদেও দেখলাম যে খুব জমজমাট একদম। আর আজকাল যে মেহেদি টেহেদি দেয় হ্যাঁ, এগুলো হচ্ছে আমার বেশ কয়েক বাসা বছর হচ্ছে এটা খুব খিলগাতে। আনন্দের। আমি দেখলাম যে রোজার ঈদে আমাদের খিলগার যে রাস্তা, পুরো পুরো রাস্তা জমজমাট। ভর্তি Oh my God, মানুষ, হ্যাঁ। শত শত মানুষ, সবাই মেহেন্দি লাগাচ্ছে, কেউ খাচ্ছে, কি যে একটা মজা। একটা ফেস্টিভ একটা একদম। moment। এখন তো রেস্টুরেন্টও খোলা থাকে আপা। আগে তো আমরা মানে বাইরে খাবো, রেস্টুরেন্ট বন্ধই থাকতো, এখন সব রেস্টুরেন্ট ওপেন। এবং এই আনন্দগুলো এখন দেশের বাইরেও। তোমার ক্ষেত্রে এরকম কোনো আছে যে মধ্যমণি মানে ঈদের? না, তো বললোই আপু যেদিন সেকেন্ড ডেতে যায় ঈদে সেই দিনই ওনাদের বাসায় বেশি রান্না হ্যাঁ, হয়, মায়ের সবাইকে বাড়ি। দাওয়াত যাবেই দেওয়া যাবে। হয়। হ্যাঁ। হ্যাঁ, তবে আমার একটা ঈদের জিনিস পরের ভালো দিন, আমি ঈদের দিন লেগেছে। যেতে পারি না বিধায় ঈদের পরের দিনে আয়োজনটা করা হয়। এবং তোমরা সব ভাই বোনরা একসাথে হও। ভাইরা তো নেই, দেশের কাজিনরা আছে, তারপর যারা আমার আছো বোনরা আর কি। যারা আছে, ঈদের পরের দিন। এটা এটা একদম আমার mandatory। জন্যই শুধু হয়, কারণ মানে হচ্ছে একটা আমি ঈদের দিন অলিখিত যেতে পারি একটা না। রুটিন হয়ে গেছে। হ্যাঁ, অলিখিত এইটাই। রুটিন হয়ে গেছে। আর আমারও মানে ঈদের দিন তারপর দিন একটু, আমারও তো মা আছে বাবা নেই, তো মনটা ছুটে যাই ওরকমই হয়, ওখানেও অনেক আনন্দ হয়। আসলে সবার সাথে মিলে যে আয়োজনটা সেটাই কিন্তু অনেক বেশি হয়। সেটাই নারীদের দুটোই। মানে আমাদের নারীদের বিষয়টা একটু আলাদা। আফটার ম্যারেজ, বিয়ে হওয়ার পরে আসলে ঈদটা ভাগাভাগি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই। অনেকখানি এই পোর্শনে হয়ে যায় আর কি, হ্যাঁ, হ্যাঁ। ম্যাটারনাল প্যাটার্নাল ওগুলো বাদ হয়ে যায়। ইন লজরাই মনে করে ওটা আমরা মানে কাবিন করে কিংবা কলমা পড়ে আমি সম্পদ নিয়ে নিয়েছি, একদম রেজিস্ট্রি করে। আর মা দায়িত্ব। হওয়ার পরে তো এই জিনিসটা কাউকে বলতে হয় না, এটা মনে হয় আমরা ধারণ করি যে না, আমাদেরকে এভাবেই করতে হবে। তো আসলে অনেক গল্প, অনেক আড্ডা, এর শেষই হবে না। একেবারেই শেষ দিকে চলে আসছি। কণা, তোমার গান শুনে শুনে বাড়ি ফিরে যাব। আনন্দের রেশটুকু থাকুক, বাড়িতে গিয়েও তোমার গানের স্মৃতি নিয়ে অনেকক্ষণ থাকবো। হ্যাঁ, তো দর্শকদের উদ্দেশ্যে সবাই একটু একটু করে তোমাদের কিছু কথা বলতে পারো। চুমকি, তোমাকে দিয়ে শুরু হোক। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সবাই আনন্দ নিয়ে ঈদ করেন। কাপড় পেলেন কি পেলেন না তাতে কিছু যায় আসে না, কাপড় না পেলে কিন্তু মন খারাপ করবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কচি। আমি আমার ভিউয়ার্সদের বলবো, দর্শকদের বলবো, সেটা হচ্ছে যে এক্সপার্ট হিসাবে একটু বলি, সেটা হচ্ছে আমরা এই কোরবানির মাংস কিন্তু প্রত্যেকে একটু ধরি। হ্যাঁ, আমরা ডিস্ট্রিবিউশনের জন্য হলেও ধরি, তারপরে দেখার জন্য ধরি, আনন্দ নিয়ে ধরি। তো এই যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা এবার গ্লাভস পরার একটু চেষ্টা করব। যারা পরেন না, ইউজ টু না, তারা পরবেন, কারণ হাড্ডির যে ছোট ছোট কণাগুলো থাকে সেগুলো কিন্তু স্কিনের ভিতর ঢুকে যায়, বিশেষ করে নখের চারিপাশের জায়গাগুলোতে যদি ঢুকে যায়, এটা আমরা অনেক সময় টেরও পাই না, ওটা কিন্তু ইনফেকশন হয়, যেটা কিন্তু আমরা পরবর্তীতে ফেস করি। সো এবারের ম্যানিকিওর পেডিকিওর, মানে স্পেশালি ম্যানিকিওর কিন্তু যারা ঈদের আগে করবেন তারা তো অবশ্যই ঈদ উপলক্ষে করবেন, বাট যারা সেফটি চিন্তা করবেন তারা অবশ্যই কিন্তু এই ম্যানিকিওরটা আপনারা ঈদের পরে মানে যথাযথভাবে একটু করার চেষ্টা করবেন, হতে পারে বাসায় কিংবা স্যালনে, এটা একদম মাথায় রাখতে হবে। এবং সবচাইতে বড় যেটা হচ্ছে, আমরা ক্লান্ত হয়ে যাই, তখন আমরা আমাদের নিজেদের ক্লিনিংয়ের বিষয়টা মাথায় থাকে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওয়ার্ম ওয়াটারে আমরা মাংস টাংস ডিস্ট্রিবিউশনের পরে, সব কিছু ক্লিনের পরে নিজেকেও আমরা একটু হালকা কুসুম গরম পানিতে একটু নিজেদেরকে ক্লিন করব, কারণ এই যে ব্লাডটা যখন মানে কি হয়, গরু কাটার পরে যখন রক্তগুলো হয়, মানে মাংস কাটার পরে রক্তগুলো যখন থাকে, তখন এক একটা রক্তকণা কিন্তু বিষ হয়ে যায়। এটা কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকর যাদের অ্যালার্জিটিক অ্যাটাক আছে। সো এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যাদের অ্যালার্জি আছে তাদের গরুর মাংস তো খেতে পারবেন তা না, খেতে পারবেন, সেই সাথে অ্যান্টি অ্যালার্জিক যেই হোম রেমেডিগুলো আছে সেটা নিতে পারেন, কিংবা মেডিসিন নিতে পারবেন, এটা মাথায় রাখবেন। আর প্রচণ্ড গরম, পানি তো খাবেনই, সেই সাথে স্কিনে আইস থেরাপি করবেন। এই পর্যন্ত আজকে। কণা, তোমার কথা বলো, তারপর আমি বিদায় নেব, তারপর তোমার গান শুনতে শুনতে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা। আর ঈদ করতে আমরা আমি বলবো, আমি যেহেতু গানের মানুষ, অনেক ভালো ভালো গান আসছে ঈদ উপলক্ষে। আমাদের ঈদকে ঘিরে অনেক গান করা হচ্ছে অনেক মাধ্যমে, সিনেমা আসছে, সিনেমা দেখবেন,
ঈদের গানগুলো শুনবেন, আনন্দ নিয়ে পরিবারের সাথে ঈদ উদযাপন করুন। আর যারা নারীর টানে গ্রামে ছুটে গেছেন ঈদ করতে, তারা যেন সাবধানে আবার তাদের গন্তব্যে ফিরে আসেন, সাবধানতার সাথে চলাচল করবেন। আবারও সবাইকে ঈদ মুবারক। তো একটু আমি বিদায় নিই, তারপর তোমার গান শুনতে শুনতেই বাড়ি চলে যাব। অনেক গল্প হলো, আড্ডা হলো। আসলে ঈদুল আজহা হচ্ছে একটা ত্যাগের একটা ব্যাপার। আমরা সেই ত্যাগের মাধ্যমে নিজেদের অনেকগুলো অনুভূতি আমরা প্রকাশ করি, আমরা ভাগাভাগি করে নিই, দায়িত্ব, সহানুভূতি সব কিছুই। এভাবেই চলুক ঈদের আনন্দ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এবং আবার পরের আড্ডায় আপনাদের সাথে দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে। আমরা কণার গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাচ্ছি ঈদের আনন্দ নিয়ে। আমার পুরো ক্যারিয়ারে বলে না যে একটা গান আমার ক্যারিয়ারটাকে point. একটা টার্নিং পয়েন্টে Turning point. নিয়ে এসেছে, সেটা হচ্ছে ধিমতানা। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জোরে ধরণী তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত দলে ছুঁয়েছে ভেজা জল। মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম তোলে ধিমতানা দেরে না। ধিমতানা বাজে ধিমতানা, বাজে ধিমতানা দেরে না। ধিমতানা বাজে ধিমতানা, বাজে ধিমতানা দেরে না। ভেজা জল টলমল অপেক্ষার জানালা ছোঁয়ে, দুহাতে নিয়ে জল ভেজাবো সুখে কপল। সন্ধে এলো ঝলমল বৃষ্টি তবু এলো না। মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম তোলে ধিমতানা দেরে না। ধিমতানা বাজে ধিমতানা, বাজে ধিমতানা দেরে না। ধিমতানা বাজে ধিমতানা, বাজে ধিমতানা দেরে না।